ডাব্লিউবিপি কনস্টেবল যেটা এক্সামটা পেন্ডিং হয়ে রয়েছে সেটা হয়তো খুব শিগগিরই কন্ডাক্ট হতে চলেছে। কলকাতা পুলিশের যেটা প্রিলি সেইটা এক্সাম ডেট খুব দ্রুত আসতে চলেছে। প্রত্যেকে জানো যে কলকাতা পুলিশের পরীক্ষাটা আগে হবে, নেক্সট যে এক্সামটা হবে সেটা হচ্ছে ডাব্লিউপি। কারণ রিটিনের মধ্যে একটা চেঞ্জেস এসেছে, যেখানে ডাব্লিউপি একটাই মেন রিটিনে কন্ডাক্ট করাচ্ছে, আর যেখানে কলকাতা পুলিশ সেম এজ প্রসিডিওরটা একই রেখেছে। তাহলে যারা ডাব্লিউপি কেপির বিদ্যার্থী রয়েছে তারা এবার মন দিয়ে প্রিপারেশন করো, কারণ এক্সাম ডেট দ্রুত, তাই তো। তো এটার জন্যই অনেকে অপেক্ষা করছে যে কি কবে এরকম একটা ভিডিও দেখতে পাবো যেখানে এক্সাম ডেট কবে আসতে চলেছে, অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড লিঙ্ক পাবো, এই নিয়ে অনেক স্টুডেন্ট কিন্তু বিভ্রান্ত হয়ে গেছে। এবার আমি একটা পার্সেন্টেজে তোমাদের ক্যালকুলেশন দেখাবো যে আপকামিং যখন ডাব্লিউপি কেপি এক্সামটা কন্ডাক্ট হবে, পিআরবি থেকে যখন এক্সামগুলো কন্ডাক্ট করাবে, তখন সেখানে কারা সিলেকশন পাবে আর সিলেকশন থেকে কারা ছিটকে বেরিয়ে যাবে সেটা ডাইরেক্ট তোমরা বুঝতে পারবে আজকের এই ভিডিওটাতে। তাই ভিডিওটা কোনো রকম স্কিপ করো না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যাতে তোমার মনের যে জিজ্ঞাসা চিহ্নগুলো হয়ে রয়েছে তার উত্তরগুলো খুঁজে পাও। আর তার পাশাপাশি তুমি যদি একজন সিরিয়াস অ্যাসপিরেন্টস হও তাহলে তুমি বুঝতে পারবে যে এই মুহূর্ত থেকে পরীক্ষা না হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি তোমার কি করা উচিত, রাইট? তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আর যে সমস্ত স্টুডেন্টরা রেলওয়ে চ্যালেঞ্জারের সাবস্ক্রাইবার রয়েছে তারা তো নোটিফিকেশন পাও ক্লাস বা চাকরি সংক্রান্ত আপডেটগুলো। বাট যারা নিউ ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল অন করে নোটিফিকেশন অন করো, কারণ এখান থেকে ডাব্লিউবি কেপি ছাড়াও সেন্ট্রাল ওরিয়েন্টেড এক্সামের আপডেট এবং এক্সাম ডেট, তাছাড়া তুমি এখান থেকে কমপ্লিট ওয়েতে ম্যাথামেটিক্স, রিজনিং অ্যান্ড জিকে এগুলো লাইভ সেশনে প্রপার ওয়েতে কমপ্লিট করতে পারবে। প্লেলিস্ট সেকশনে ম্যাথ, রিজনিং ক্লাস করা রয়েছে। যারা প্র্যাকটিস সেটগুলো বাড়িতে প্র্যাকটিস করছো সেই প্র্যাকটিস সেটের ক্র্যাকের যে সলিউশন সেগুলো প্লেলিস্টে রয়েছে। তাছাড়া জিকে লাইভ সেশনে যে ক্লাসগুলো রয়েছে ওভারঅল একটা সুন্দর রিভিশন করার জন্য অবশ্যই ক্লাসগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবে যে জিকে জিএসটা তোমার কুইক রিভিশন কিভাবে হয়ে যাচ্ছে, রাইট? তো আজকের ভিডিও যেটা মূল বিষয়, সরাসরি মুভ করবো সেখানে। দেখো, অনেকেই স্টুডেন্ট রয়েছে যারা এই পুলিশ পরীক্ষার এক্সপিরিয়েন্স রয়েছে, যারা ডাব্লিউবিকেপি আপকামিং এক্সামটা দেবে। তো এখানে প্রবলেমটা কাদের হচ্ছে, যারা এখনো এক্সাম ডেট পায়নি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে দু ধরনের স্টুডেন্ট এখান থেকে তৈরি হচ্ছে। কিরকম? এক ধরনের স্টুডেন্ট যারা এইসব ব্যাপার থেকে নিজেকে টোটালি সরিয়ে দিয়েছে, যে কবে এক্সাম ডেট আসবে, কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড, কোন মাসে পরীক্ষা, ওরা এইসব থেকে সরিয়ে নিয়েছে। ওরা এটা একটা জিনিস সিওর হয়ে গেছে যে পরীক্ষা কিন্তু হবে। দেখো, ওবিসি কেসের জন্য পরীক্ষা আটকে আছে, এটা ঠিক। এবার প্রথমে যেরকম একটু একটু করে টাইমটাকে বাড়ালো, যে নেক্সট হিয়ারিং ডেট, খানিকটা কোভিড-19 লকডাউন পিরিয়ডের মতন। ডাইরেক্ট প্রথমে বলেনি যে 1.5 বছর 2 বছর পুরো সবাই ঘরে বন্দি থাকবে। প্রথমে বলেছিল 1 দিন কারফিউ, তারপর বলেছিল যে 3 দিনের জন্য, তারপর 4 দিন, তারপর 7 দিন। তো আমরা প্রত্যেকটা আশাই ছিলাম কিরকম বলতো, যে 7 দিন পর হয়তো সব ওপেনিং হবে। তারপর ভেবেছিলাম যে একটা মাসের ব্যাপার, একটা মাস নিজেরা সেফ থাকি, মাস্ক স্যানিটাইজার ইউজ করি, দেন আমরা আবার ফ্রি হয়ে যাব। কিন্তু তারপর হঠাৎ বুঝতে পারলে যে 2 মাস বন্ধ, 3 মাস বন্ধ। তারপর আস্তে আস্তে না জিনিসটা হ্যাবিচুয়াল হয়ে গেল। ঠিক সেম এজ এই ওবিসি কেসটা, প্রথমে একটা ডেট দেওয়া হচ্ছে, তারপর একটা পেন্ডিং আসছে, তারপর আবার একটা হিয়ারিং ডেট আসছে, এইভাবে ডেটগুলো আস্তে আস্তে এখন হঠাৎ দিয়ে দিল 3 মাস। এবার অনেকে চিন্তা করছো যে 3 মাস পর যখন একটা আপডেট আসবে সেখানে কি আপডেট আসতে পারে, এটা তুমি এখন চিন্তা করছো, তাই তো? যে 3 মাস পর কি কোনো গ্রিন সিগন্যাল আসতে পারে যে পরীক্ষা হবে, নাকি 3 মাস পর কোনো সিগন্যাল এরকম দিল যে আমরা আরো এবার 2 মাস বা 3 মাস পিছিয়ে দিলাম। কারণ এতদিন যেটা 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন করে হিয়ারিং ডেটটা ছিল, 1 সপ্তাহ 2 সপ্তাহের একটা হিয়ারিং ডেট ছিল গ্যাপটা, এবার সেটা ডাইরেক্ট 90 দিনে নিয়ে এসছে, মানে 3 মাসে, তাই তো? তাহলে নেক্সট যে একটা আপডেট আসবে সেখানে যদি আবার বলে যে একটা হিয়ারিং ডেট, সেটা নিশ্চয়ই তোমরা এটাই আশা রেখেছো যে আবার হয়তো সেটা 3 মাস 2 মাস এরকম একটা গ্যাপ নেবে, কারণ এবার বড় গ্যাপ নিতে শুরু করেছে। কিন্তু প্রথমে বলে রাখি, যদি পিআরবি মনে করে যে আমরা এক্সাম কন্ডাক্ট করাবো তাহলে কিন্তু ওবিসি কেসের সাথে কোনো প্রবলেম নেই, কারণ অনগোয়িং যেগুলো রিক্রুটমেন্ট হয়েছে তার সাথে ওবিসি কেসের কোনো প্রবলেম নেই। 2010 সালের আগে যারা সার্টিফিকেটগুলো হয়ে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কারো কোনো প্রবলেম হবে না। কিন্তু 2010-এর পর যে সমস্ত সার্টিফিকেটগুলো হয়েছে সেগুলোকে ভেরিফিকেশন করা হচ্ছে, বুঝতে পারলে? তো এবার ওইসব ব্যাপার থেকে স্টুডেন্ট যারা, তারা সরে এসো। প্রথম কথা যেটা বলবো, যে 3 মাস পর ধরে একটা আপডেট পেলে, তুমিও জানো না কি আপডেট, আমিও জানি না কি আপডেট। এবার যখন আপডেটটা উঠে আসবে তখন দেখা গেল সেখানে এমন একটা আপডেট উঠে এলো যে ওবিসিটা ধরে নাও গ্রিন সিগন্যাল এলো। এবার অনেকে যারা অন্য মাইন্ডে আছো তারা হয়তো ভাবছো যে হতে পারে এটা হয়তো এখন চললো এইভাবে। হ্যাঁ, চলতেও পারে, কোনো গ্যারান্টি নেই। 3 মাস কেন, 6 মাস, 9 মাস, 1 বছরে চলতে পারে। আবার এটা এমনও হতে পারে যে ওরা বললো যে এই কেসটা যেরকম চলছে চলুক, কিন্তু তার জন্য যারা স্টুডেন্ট, কারণ পুলিশ পরীক্ষাতে বারবার বলছি একটা এজের ব্যাপার থাকে, তাই না?
ধরো আজকে যারা লাস্ট এজে এসে পৌঁছেছে তারা তারা তো একদম এটাই লাস্ট চান্স পাচ্ছে, বুঝতে পারলে? যেমন 27 বছর এজ করা ছিল, এবার সেটা জেনারেলি বাড়িয়ে কত করা হয়েছে, 3 বছর বাড়ানো হয়েছে, অর্থাৎ 30 বছরে আনা হয়েছে। এবার 30 বছরে যখনই আনা হলো, এটা জেনারেল বার্থের জন্য। এবার এসসি এসটি ওবিসি যারা রয়েছে তাদের তো একটা এজ রিল্যাক্সেশন আলাদা রয়েছে। এবার আমি জেনারেলদের কথা যদি বলি, দেখা গেল তারা এর আগে যখন এক্সাম দিয়েছে তারা তো অনেক পরিশ্রম করেছে, অনেক মেহনত করেছে, কিন্তু কোথাও গিয়ে ফাইনাল মেরিটে 1 নম্বরে বাদ গিয়েছে, কেউ 0.25-এ বাদ গিয়েছে। কারণ ফাইনাল মেরিট জিনিসটা এমন না, কেউ 0.25-এর জন্য হাসছে, কেউ 0.25-এর জন্য কেঁদে কেঁদে কাঁদছে, বুঝতে পারলে? এবারে যখন পরীক্ষাগুলো দিচ্ছে তখন লাস্টে ওই আফসোসটা করতে হয়, ইস আর 1 নাম্বার, আর 2 নাম্বার, এই আফসোসটা যাতে না করতে হয়, এটাই হচ্ছে সেই টাইমটা। বোঝা গেছে? এবার ধরো 3 মাস পর ওবিসিডিএস এর আপডেট আসছে, প্রত্যেকে তো সেই দিনটা একদম মানে বিরাট অপেক্ষায় রয়েছে, কারণ 3টে মাসের পর একটা সেই আপডেট পেতে চলেছো, কারণ ওটার উপরেই পরীক্ষাটা দাঁড়িয়ে আছে, তাই না? এবার দেখা গেল আপডেটটা এরকম পেয়ে গেলে যে পরীক্ষা ধরো কন্ডাক্ট করাবে। এবার সেইখানে প্রবলেম কাদের হবে আর কাদের আনন্দ হবে? যারা এই নিয়ে চিন্তিত রয়েছে যে পরীক্ষা দেওয়া হবে কি হবে না, হবে কি হবে না, দিন রাত ফোনে সার্চ করছো, ডাব্লিউপি এক্সাম ডেট, কলকাতা পুলিশ প্রিলিমস এক্সাম ডেট, এইভাবে যারা সার্চ করছো তারা ভিডিও দেখে যাচ্ছ, একবার তোমার কাছে কেউ আসছে, একবার এ আসছে, একবার এ ও, সবাই তোমাকে তোমার মতন বোঝাচ্ছে। এতে করে কি হচ্ছে, ঠিক শর্টস ভিডিও দেখার মতো। শর্টস ভিডিওতে কি হয়, ব্রেনটা পাজল হয়ে যায়, একটার পর একটা স্লট চলছো, কখনো হাসি, কখনো কান্না, কখনো রেসিং, কখনো গেমস, এইভাবে হতে হতে কি হচ্ছে, ব্রেনটা পাজল হচ্ছে। ঠিক তেমনি এই সোশ্যাল মিডিয়াতে তুমি যখন ঢুকে যাচ্ছ এইসব ওরিয়েন্টেডে, তখন কি হচ্ছে বলতো, কারণ তুমি সিরিয়াস অ্যাসপিরেন্স, কিন্তু তুমি চলে যাচ্ছ অন্যদিকে। কিরকম, যে এক্সাম ডেটটা কখন, কারণ তোমার যদি এখন বলা হয় যে 3 মাস পর পরীক্ষা, তাহলে তোমার রাতের ঘুম উঠে যাবে, যে বাহ 90 দিন আছে, এবার দিনটা ত্যাগ করে দেবো। যদি জানতে পারো যে আর 4 মাস হাতে আছে, তুমি এবার পুরো সিরিয়াস হয়ে যাবে, যে না আমাকে ভালো করে পড়তে হবে। কিন্তু যখন পর্যন্ত তুমি জানতে পারবে না যে ডেটটা কখন আসতে পারে, ততক্ষণ পর্যন্ত তুমি সিরিয়াস হতে পারছো না। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একটা তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলবো, যেটা হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো বুঝতে পারে না। তোমরা অনেকে কি ভাবো যে যারা ডাব্লিউপিকেবির পরীক্ষা দেয় তারা কি শুধু কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশটাকে নিয়েই বসে আছে যে আমাকে ডাব্লিউবিপি হতে হবে, আমাকে কলকাতা পুলিশ হতে হবে? না না না, রং রং রং। যারা ম্যাক্সিমাম চাকরি পাচ্ছে এই ডাব্লিউপিকেপি, তার মধ্যে থেকে 50% স্টুডেন্ট এমন আছে যারা বলতে পারো একটাই ফোকাস থাকে যে আমাকে এটা সিলেকশন নিতে হবে। এবার এই ডাব্লিউপিকেপি সিলেকশনের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা কি, ওভারঅল তুমি যত পরীক্ষা আছে তার থেকে তুমি যদি ডাব্লিউপি বা কেপি এক্সামটাকে একটা জায়গায় নিয়ে আসো, তার পিওয়াইকিউ গুলোকে জড়ো করো, সেখানে তুমি বুঝতে পারবে যে প্রিলি বলো বা মেন বলো, যদি ঠিকঠাক একটা কমপ্লিট প্রিপারেশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে চাকরি পাওয়াটা যে খুব যে টাফ এমনটা না। কারণ এখানে রানিং রয়েছে, আর কিচ্ছু নেই, 6 মিনিট 30 সেকেন্ডে একটা ন্যূনতম হাইট যেটা 167, বুঝতে পারলে? কিন্তু অনেক স্টুডেন্ট এসএসসি জিডি দিতে চায় কিন্তু পারে না, কেন জানো? এজের একটা ব্যাপার থাকে। নাম্বার 2 হচ্ছে সেখানে হাইটের একটা ব্যাপার থাকে, সেখানে রানিংটা আরো টাফ রয়েছে। এবার অনেক স্টুডেন্ট হয় যারা মিনিমাম একটা প্র্যাকটিসের মধ্যে থেকে এই রানটা কোয়ালিফাই করতে পারে, হাইট যাদের রয়েছে 167 তারাও কোয়ালিফাই করতে পারছে। আরেকটা মেন প্রবলেম, যাদের চশমা, অনেকের প্রবলেম থাকে না, কিন্তু ডাব্লিউবিকেবিতে চশমার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব একটা এফেক্ট করে না, বুঝতে পারলে? তার জন্য এখানে কি হচ্ছে, নাম্বার অফ স্টুডেন্ট অনেক কিন্তু এখানে গ্যাদারিং হচ্ছে, ক্লিয়ার? কিন্তু সীমিত যে কটা রিক্রুটমেন্ট থাকে, ভ্যাকেন্সি থাকে, সেই কটাই ফিল আপ হয়। কিন্তু পরীক্ষার্থী তো অনেক, তাহলে এত পরীক্ষার্থীর মধ্যে ওই কজনই সিলেক্ট হচ্ছে। এবার তোমাকে তো ওই কজনের মধ্যে আসতে হচ্ছে, তার জন্য তোমাকে কি করা উচিত? প্রথম কথা বলে রাখি, দেখো, যদি ডাব্লিউবির এক্সাম ডেট আসতো তাহলে এর আগে একটা আভাস পেতে যে হ্যাঁ ডাব্লিউবি আসতে চলেছে, কিন্তু প্রথম থেকে বলে আসছি যে কেপি কনস্টেবলের যে এক্সামটা, এর যেটা প্রসেসটা সেটা কিন্তু সেম ম্যাচ রয়ে গেছে। সো একটা জিনিস বুঝতে হবে যে প্রথমে প্রিলিমস হচ্ছে, তারপরে গ্রাউন্ড, তারপর মেন্স, দেন ইন্টারভিউ, তারপর ডিভি, তারপর মেডিকেল, দেন সিলেকশন। তাহলে এর যে সিস্টেমটা এটা কিন্তু সেম ম্যাচ রয়ে গেছে, এখানে কোনো চেঞ্জ হয়নি। তাহলে এটা তো কনফার্ম হতে পারলে যে কলকাতা পুলিশের যেটা প্রিলিমস এক্সামটা হবে সেটা সবার প্রথম কন্ডাক্ট হবে, পিআরবির যেটা এক্সামটা হবে, রাইট? ডাব্লিউবিপির যেটা কনস্টেবল এক্সামটা হবে, এখানে অনেকেরই হয়তো ভালো লেগেছে যে একটা রিটেনে কন্ডাক্ট হবে, ইয়েস একটা রিটেন বের করে দেবো, বাজি মাত। না না না, এখানে একটা ব্যাপার বুঝতে হবে, পরীক্ষা যেগুলো হচ্ছে স্টেট ওরিয়েন্টেড এক্সামগুলো, এগুলো কিন্তু মানে হার্ড কপিতে হচ্ছে, অর্থাৎ কোশ্চেন দেওয়া হচ্ছে, তাই তো, ওএমআর দেওয়া হচ্ছে। এটা কোনো সেন্ট্রাল এক্সাম না যে তুমি কম্পিউটারে কোশ্চেন, তাই না? কম্পিউটারে পাসওয়ার্ড পুট করবে, একদম টাইমে তোমার কাছে কোশ্চেন পেপার স্ক্রিনে শো হবে। এটা তো আগে থেকে কোশ্চেন রেডি হয়ে থাকছে। এবার এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস বুঝতে হবে
যে তুমি যে এক্সামটাকে টার্গেট করছো, ধরো তুমি ডাব্লিউপি এক্সামটাকে মারাত্মকভাবে টার্গেট করে নিয়েছো, হয়তো কথাগুলো শুনে অনেকে ডিমোটিভেট হয়ে যেতে পারো। যদি ডিমোটিভেট হচ্ছ তাহলে ভাই তুমি স্কিপ করে বেরোতে পারো, ঠিক আছে? যেখানে মোটিভেট হবে তুমি সেখানে ভিডিও দেখো। আর যারা আমার কথা বলতে মানো বা যারা আমাকে বিশ্বাস করো, সাবস্ক্রাইব করেছো ভালোবেসে, তাদেরকে বলছি, বা নিউ ভিউয়ার্স তাদের উদ্দেশ্য বলছি, একটা জিনিস মনে রাখবে যে তুমি ডাব্লিউপির এক্সামটাকে নিয়ে একটা মারাত্মকভাবে একটা এম করে রেখেছো যে আমি ডাব্লিউবিপি হবো, ডাব্লিউপি হবো, বুঝতে পারলে? যেরকম ইউপিএসসির অ্যাসপিরেন্টরা বলেন যে আমি আইএস হয়ে দেখাবো, একটা কঠিন যে গোটা ঘরে এসে পুরো একদম আইএস এর পুরো একদম সমস্ত পারফরমেন্স রেডি করে রেখেছে, বই, তার একটা লিস্ট, তার শিডিউল, সমস্ত কিছু। তো এই জিনিসটা ডাব্লিউবি স্টুডেন্টদের মধ্যে একটা চলে এসেছে যে আমাকে ডাব্লিউবি হতে হবে। এবার তুমি বলো তো ডাব্লিউবিপির উপরেই এত ইন্টারেস্ট কেন এসছে? কলকাতা পুলিশে কেন আসে? কেন জানো? কারণ ডাব্লিউবিপির একটা কাট আপ, ডাব্লিউবিপির একটা কাট আপ যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টেই জেনে গেছে যে এর কাট আপের একটা রেঞ্জ, একটা লিমিটেড, এর কাট আপের রেঞ্জ লিমিটেড। তোমাকে আমি কনফার্ম বলে দিলাম, একবার ডাব্লিউপি 85-র মধ্যে যদি একটা হাই কাট আপ দিয়ে দেয়, সাপোজ ধরে নাও একটা হাই কাট আপ দিল, যেটা হবে না, কিন্তু যদি কখনো এরকম একটা জিনিস দেখতে পেতে যে হয়তো বিগত বছরে দেখলে যে ফাইনাল মেরিটে এত কাট আপ গেছে, প্রিলিমসে এত কাট আপ যাচ্ছে, তাহলে কিন্তু দেখতে যে স্টুডেন্ট যারা রয়েছে স্টেটের অ্যাসপিরেন্ট দেখতে অন্য কোনো একটা এক্সামকে টার্গেট করছে। কিরকম এক্সাম? যে এক্সামটা হয়তো ভালোভাবে কন্ডাক্ট হচ্ছে আর সেখানে কম্পিটিশনটা বলতে পারো একটু কম, কিন্তু তোমরা কেউ একটা জিনিস আইডিয়া করে কোনোদিন দেখোইনি, যেখানে এক্সাম লেভেলটা লো হবে, যে এক্সামটার লেভেলটা লো হবে সেখানে কম্পিটিশন সব থেকে হাই হবে। এটা প্রথম বুঝতে হবে। কেন জানো? কারণ দেখো ডাব্লিউবিপির যেটা কনস্টেবল, তুমি তো এসআই দিচ্ছ না, তুমি তো কনস্টেবল দিচ্ছ। এসআই দিতে গেলে তো তোমাকে ডেসক্রিপটিভ জানতে হবে, এলো পাতাড়ে জিকে তোমাকে রিভিশন রাখতে হবে, নাহলে তুমি ডেসক্রিপটিভে হেরে যাবে, মেন্সে গিয়ে হেরে যাবে, প্রিলিমস কোয়ালিফাই করে যাবে, ভালো মার্কস তুললে কোয়ালিফাই হবে, মেন্সে গিয়ে কিন্তু ভাই আটকে যাবে, কারণ এখানে অবজেক্টিভ থাকে আর ওখানে ডেসক্রিপটিভ থাকে। এটা বুঝতে হবে। বোঝা গেছে? এবার ভালো করে একটা জিনিস বলছো, ধরো 10th পাস, এখানে তো বলা নেই যে ভাই সবাইকে মিনিমাম 50% থাকতে হবে। তাহলে তোমার কোয়ালিটি কোথায় আর আরেকটা স্টুডেন্টের কোয়ালিটি কোথায়, এটা জাজমেন্ট হবে কোথায় জানো? একদম ফাইনাল মিনিটে। হ্যাঁ, তুমি রাত্রে সারা রাত জেগে পড়ো, তুমি ভোরবেলায় আবার অ্যালার্ম দিয়ে উঠে পড়ো, তুমি রান দাও, এটা কেউ দেখবে না, না না কেউ দেখবে না। যেদিন সিলেকশন পাবে, যেদিন সিলেকশন, সেদিন বলবে ইস দেখলি ছেলেটা কত পড়তো, মেয়েটা কত পড়তো, তবে সিলেকশন পেয়েছে। আর যে পাবে না, ফালতু এতদিন ধরে টাইম নষ্ট করেছে। এই সমস্ত জিনিসগুলোই সম্মুখীন হতে হয়। আমাকে অনেকে পার্সোনাল বলে, এই যে আমার গ্রুপে বলে যে এরকম সিচুয়েশন গুলো ফেস করতে হচ্ছে। এবার এটা করার কারণ কি? কারণ সে টার্গেট নিচ্ছে, সে পড়াশোনা করছে এমনটা না, সে টার্গেট নিচ্ছে যে আমাকে একটা পেতে হবে, এই মেন্টালিটি নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু কোথাও একটা টাইমে তার সফলতাটা আসছে না, আটকে যাচ্ছে। কিন্তু সে কি হাল ছেড়েছে? না, ট্রাই এগেন অ্যান্ড এগেন, এটাতেই তো একটা লাইফে তোমার সাকসেস আসবে। কারণ কম্পিটিটিভ এক্সামে সব থেকে মেন হচ্ছে ধৈর্য, ধৈর্য। অনেকে কি করে যে একটা এক্সাম খারাপ হয়ে গেল, ডিমোটিভেট হয়ে গেল, আর এক্সামে দেখুন এইরকম মেন্টালিটি নিয়ে থাকলাম না। একটা এক্সাম যদি তোমার কমপ্লিট হচ্ছে না, তাহলে সেখানে নিজেকে জাজমেন্ট করো যে আমি কেন পারলাম না, ও পারছে, আমি কেন পারলাম না। কারণ এইখানেই তো বুঝতে হবে যে কোন জায়গাগুলোতে আটকাচ্ছে, স্পিড ক্যালকুলেশন করতে হবে। ধরো 60 মিনিটে যে 100টা প্রশ্ন, এবার একটু ভালো করে ভেবে বলো তো, যদি 1 মিনিট করেও একটা প্রশ্নের টাইম দাও, তোমার কথা হচ্ছে 60 মিনিট, কিন্তু এখানে 100টা প্রশ্ন, এখনো 40টা প্রশ্ন বাকি থাকলো। ওএমআর ফিল আপের কথা বাদ দাও, রেজিস্ট্রেশন বাদ দাও, মাঝে দুটো সিগনেচার বাদ দাও, তাহলে প্রপার হয়তো প্র্যাকটিস রাখা যায়। আজকে ধরো আমি তোমাকে এই ভিডিওতে বললাম যে ডাব্লিউবি এক্সাম ডেট অ্যানাউন্সড, আর হয়তো সত্যি পিআরবি থেকে অ্যানাউন্স করেছি, কি করবে? কি করবে? এই হাতটা নিয়ে এইভাবে মাথায় একবার চাপড়াবে, এর থেকে বেশি কিছু করতে পারবো না। ইস কেন পড়িনি ভাই, 2-3 মাস 5 মাস টাইম পেলাম, কবে ফর্ম ফিল আপ করছি। আফসোসটা তখন লাগবে যে ভাই 1.5 বছর ধরে ফর্ম ফিল আপ করেও আমি সিলেকশন নিতে পারলাম না। এই আফসোসগুলো কেন করতে হবে? কারণ তুমি টাইমটাকে ঠিকঠাক মানে ইউটিলাইজ করতে পারছো না। বুঝতে হবে জায়গাটা। আজকে ডাব্লিউপির যেটা কাটা, আমি কাটা ভিডিও দিয়েছিলাম, তো ওখানে একটা ভালো রেসপন্স পেয়েছিলাম। যারা দেখতে চাও দেখবে, সেফ স্কোরও দেওয়া আছে। এবার এই যে কাট আপ ভিডিওটা, একটা এক্সামের আগে কেউ কাট আপ বলতে পারে না, এটা একদম ঠিক। কিন্তু আমি যে একটা কাট আপ অ্যানালাইসিস করেছি, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এক্সাম দিয়ে আসার পর আমাকে কমেন্ট সেকশনে দেবে যে হ্যাঁ যেটা বলেছিলে এরকম রেঞ্জেই চলে গেল। কেন জানো? অনেকেই বলে, আমি যখন কাট আপ ভিডিও দিয়েছিলাম কেউ বলেছিল, বলছে এত আবার যায় নাকি, এত আবার যায় নাকি। ওই জন্যই তো ওরা ওই মেন্টালিটি নিয়ে এখানে পড়তে বসেছে যে ডাব্লিউপির কনস্টেবলের কাট আপটা কম যাবে। দেখো কোনো একটা টাইমে গেছে 30-এ, কোনো একটা টাইমে গেছে 35-এ, কোনো একটা টাইমে গেছে 40-এ। অনেকে ভাবছে যে এইরকমই কাট আপ যাবে, কিন্তু কেউ এটা বুঝতে পারছে না যে এই টাইমটাতে স্টুডেন্ট একটা মাল্টি প্রিপারেশনে ঢুকে গেছে। মাল্টি প্রিপারেশন জিনিসটা কি ভালো করে বুঝতে হবে। ধরো
এই যে রিসেন্ট গ্রুপ ডি এক্সাম আসছে, এনটিপিসি এক্সাম আসছে, অনেকে না এক্সামগুলো মনে করে না, কেন? কারণ এগুলো হচ্ছে হাই ফাই স্টুডেন্টের ব্যাপার, হাই ফাই ব্যাপার, সেন্ট্রাল এক্সাম, এসি রুমে কম্পিউটারে বসে পরীক্ষা দেবে, আর আমরা তো স্কুলে বসে বেঞ্চে বসে পরীক্ষা দেবো। এদের আমরা রোদে মাঠ দেবো, ওদের তো মাঠ পাট দিতে হবে না, ওরা কোয়ালিফাই করবে, হাই নাম্বারে কাট অফ যাবে, এই মেন্টালিটি নিয়ে যারা রয়েছে তারা ভাই ডাব্লিউবিপিতে 12,000 কেন, যদি 12 লাখও ফর্ম বেরোয় না কোনোদিন, সে কিন্তু ওখান থেকে একটা সিটও নিতে পারবে না, কারণ তার মেন্টালিটিটা অন্যরকম হয়ে আছে। কিন্তু যে সিলেকশন নেওয়া, সে কিন্তু 1,200টাও যদি সিট থাকে, তার মধ্যে একটা কিন্তু কিড়ে নিয়ে চলে আসবে। বোঝাতে পারলাম? অনেক স্টুডেন্ট একটা কথাই বলছে যে আমি চললাম কাজে, কেউ বলছে যে আমি পড়বো না, কেউ বলছে যে আর মাইন্ড ঠিক রাখতে পারছি না। এগুলো কারা বলে? যাদের এখানে তার দিলে আছে, পরিষ্কার কথা। যারা সিরিয়াস স্টুডেন্ট তারা এই কথাগুলো বলবে না, তাদের তার পর ঠিকঠাক কানেকশন আছে এবং তারা পরীক্ষাও ঠিকঠাক দেবে, মনে রাখবে। এবার একটা জিনিস ভালো করে ভেবে বলো তো, ধরো কলকাতা পুলিশে ধরো প্রিলি এক্সামটা হলো, প্রিলিতে কি দেখেছিলে? যে ইতিহাস, তাই না? এর আগে আমার তো রিসেন্ট ইউটিউব চ্যানেল, কিন্তু যারা বিগত বছর থেকে করে আসছেন বড় চ্যানেল, তারা যখন এক্সাম হওয়ার পর একটা কাট অফ ভিডিও দিয়েছিল, কারোর কাট অফ ভিডিও মিলেনি, কারণ না। কিন্তু ওই টাইমে আমি ইউটিউবে আছেন, আমার ইউটিউব জার্নি রিসেন্ট, কিন্তু তখন আমি নিজেও দেখেছিলাম যে কাট অফ রেঞ্জ কিরকম আসছিল জানো? কাট অফ রেঞ্জ আসছিল 45 থেকে 50, কেউ বলেছিল 50 থেকে 54, আর একজন হাইস্ট বলেছিলেন যে যদি খুব হাইস্ট তোমাদের কাট অফ যায়, সেটা খুব জোর হলে তোমাদের 58 মধ্যে থাকবে, 60 কাছে পর্যন্ত যাবে না, এইভাবে পর্যন্ত বলেছিল। কি হয়েছিল? অনেক ভালো স্টুডেন্ট, লজ্জার ব্যাপার তাদের কাছে এটা, যে তারা প্রিলি কোয়ালিফাই করতে পারেনি। বাদ দাও গ্রাউন্ড, বাদ দাও মেন, অত দূরের কথা বাদই দাও, ফার্স্ট স্টেপটাই কোয়ালিফাই করতে পারেনি। এবার আফসোসটা কখন হবে জানো? যে আমি ফর্ম ফিল আপ করেছি এখানে, আর আমি এই জায়গাতে এসে পরীক্ষা দিচ্ছি, মাঝখানে এতটা গ্যাপ, তবু একটা সিট নিতে পারলাম না, আর একটাই লাস্ট এজ ছিল, সেটাও চলে গেল, আর কিছু করার নেই। কারণ আজকে যে এজ রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে 3 বছরে, এটা কিন্তু পরবর্তীতে নাও থাকতে পারে। ধরো আজকে যে 30 বছর একটা পুলিশের এজ করা হয়েছে, এটা পরে নাও থাকতে পারে, কারণ অন্যান্য পরীক্ষার সাথে তাহলে পুলিশ পরীক্ষার একটা মানে কম্পেয়ার যদি করো, এখানে সব থেকে মেন হচ্ছে ডিফারেন্স হচ্ছে তোমার এজের ব্যাপারটা। যেরকম যারা এয়ারফোর্স হতে যায়, যারা এসএসসি জিটি এক্সাম গুলো দিতে যায়, দেখবে সেখানে ডাব্লিউপি কেপির যারা স্টুডেন্ট, দেখবে তারা কিন্তু ওগুলোকে অ্যাটেন্ড করছে, কিন্তু যাদের এজ ওই রেঞ্জের মধ্যে থাকছে, আজকে অনেক সিনিয়র দাদা দিদি আছে লাস্ট এজে এসে পৌঁছেছে, তাদের প্রিপারেশন কোথাও কমই নেই, কিন্তু তবু তারা সিলেকশন নিতে পারছে না। তাহলে এই যে এই টাইমটা একটা মাল্টি প্রিপারেশন নেওয়া উচিত। মাল্টি প্রিপারেশন মানে কি? ধরো ডাব্লিউপি কেপির এক্সাম ডেট এখনো আসেনি, কিন্তু পরীক্ষাটা তো হবে, এটুকু কনফার্ম, পরীক্ষা হবে মানে হবে। রিসেন্ট না হলেও হয়তো বলতে পারো 4 থেকে 5 মাসের মধ্যে, ধরে নাও যে একটা অ্যাপ্রক্সিমেট 4 থেকে 5 মাসের মধ্যে কেপি কনস্টেবলের প্রিলি এক্সামটা হবে। কারণ প্রিলি এক্সামটা ফার্স্ট হবে, দেন হবে কিন্তু ডাব্লিউপি, তার একটা মিডিল রেঞ্জ করে। বোঝাতে পারলাম? এবার ডাব্লিউবি যে একটা রিটিনে পরীক্ষা হবে, যদি পরীক্ষাটা অনেস্টলি ভাবে হয়, তাহলে কষ্টের দাম পাবে, আর যদি অনেস্টলি না হয়, তাহলে কিন্তু ভাই কিচ্ছু করার নেই। বুঝতে পারলে? এই যে পিএসসি ফুড এসআই, কেউ কি জানতে যে এরকম একটা ব্যাপার হবে? আমরা যখন ফুড এসআই এর ফর্ম বেরিয়েছিল, তখন সবাই যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স, ওই 452টা সিটের জন্যই দৌড়ে গিয়েছিল। এখানে তো পুরো ফ্যামিলি ধরো পরীক্ষা দিতে যাচ্ছে, মা বাবা ছেলে মেয়ে, তাই তো? কারণ 40 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন, মাধ্যমিক পাশে কোনো বলাও নেই যে এত পার্সেন্ট নাম্বার পেতে হবে। তাহলে ভাই এখানে সবাই সমান, বাসে তো চাপা যাচ্ছে না, ট্রেনের পা দেওয়ার জায়গা নেই। বুঝতে পারলে? কিন্তু কি হলো বলো তো, যদি এই পরীক্ষাটা অনেস্টলি হতো, তাহলে ইন্টারভিউর দিন তুমি দেখতে পেতে যে তোমার পাশে কজন দাঁড়িয়ে আছে, পরিষ্কার কথা, সব ছিটকে পড়ে যেত। কিন্তু পরীক্ষাটা অনেস্টলি ভাবে হয়। এবার তুমি বলো, দিনের পর দিন হিয়ারিং ডেট দিয়ে আজকে এতটা একটা লং ডিউরেশনে এসে দাঁড়িয়েছে। আজকে তারা কি আর কেউ আশা রেখেছে যে ফুড এসআই কবে এই কেসটা সমাধান হবে? বলবেন না। তাহলে তারা মুভ অন করে দিয়েছে অন্যদিকে। এবার মন থেকে সান্ত্বনা দিয়েছে নিজেকে, কিভাবে? যেটা একটা টেস্ট দিয়েছিলাম। ধরো যারা 60-62 পেয়েছে, তাদের কোনো ব্যাপার না, তাদের দিল খুশ, আরে ভালো হলো তো। কিন্তু যারা 90-92 পেয়ে দাঁড়িয়েছে, 90 ক্রস করে দিয়েছে, তাদের সিলেকশন ভাই কি আটকাবে? কারোর হিম্মত নেই আটকে দেবে। বুঝতে পারলে? কারণ ইন্টারভিউ নাম্বার তো এখানেই তুলে নিচ্ছে। ধরো ইন্টারভিউ যে 20টা নাম্বার ছিল ফুড এসআই, তার নাম্বারটা তো এখানেই তুলে নিচ্ছে, এটা বুঝতে হবে তো। বুঝতে পারলে? কিন্তু যারা 60-62 পেয়েছে, আফসোসটা তাদের হচ্ছে না, আফসোসটা হচ্ছে যারা 90 ক্রস করে গেছে। ঠিক তেমনি যারা ডাব্লিউপিকেপি অ্যাসপিরেন্ট হয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি যে তোমার প্রিপারেশনের সফলতা যখন তুমি পাবে, তখন কিন্তু তুমি তোমার কষ্টের দামটা পাচ্ছ। কিন্তু যারা ভালো স্কোর করতে পারবে না, তাদের আফসোস বলে জিনিসটা হয় না, কিন্তু তারা কিন্তু পরীক্ষার হলে পরীক্ষার্থীর মতনই পরীক্ষা দিতে হবে। সো এত স্টুডেন্ট থেকে ঘাবড়ানোর কিছু নেই, কম্পিটিশন অনেক কম স্টুডেন্টের মধ্যে হয়। বুঝতে পারলে? নাহলে কাট অফ অনেক হাই যেত।
আজকের ভিডিওতে আমি কাট আপ একটা তোমাদেরকে বলবো। এই কাট আপটা বলার উদ্দেশ্য একটাই, যাতে তোমাদের মনে একটা জিনিস বসে যায় যে এইরকম একটা স্কোর টেস্টে তুমি যতক্ষণ না আনতে পারছো, ধরে নাও যে তুমি কম্পিটিশনের থেকে এখনো অনেক দূরে দাঁড়িয়ে আছো, কম্পিটিশনের থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছো। তো কাট আপ একটা কিরকম হতে পারে? ভিডিওটা কাট আপ ওরিয়েন্টেড না, একটা তোমাদেরকে স্কোর বলছি, যে স্কোরটার যদি তুমি আশেপাশে আছো। এখানে আমি মেল আর ফিমেলদের কথা বলবো, আমি কোনো ওবিসি, ইউআর, এসসি, এসটি এদের কথা বলবো না। অনেকে হয়তো কমেন্ট সেকশনে বলবে, আরে এক্সাম ডেটের কোনো ব্যাপার না, কি আনন্দ। ওরা কেন এই কথাটা বলেছে না, কারণ পুরো ভিডিওটা যে এতক্ষণ বলে বলে এলাম এটা দেখবে না, ওরা এটা দেখবে না। ওরা টাইটেল আর থাম্বনেলটা দেখেই কমেন্ট সেকশনে কমেন্ট করে। এবার এগুলো কারা করে বুঝতে পারি না, সব বুঝতে পারি, কারণ যাদেরকে এবার আমি টপকে দেবো তারাই এই জিনিসগুলো করাচ্ছে, বুঝতে পারো। কারণ এগুলো প্রমাণ পেয়েছে আমার গ্রুপে অনেককে আমি লেফট করি, অনেককে আমি মানে তোমার রিমুভ করে দিয়েছি গ্রুপ থেকে, বুঝতে পারলে। কারণ তারা আস্তে আস্তে এবার ধরা পড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ভালো করে একটা জিনিস বোঝো, ধরো ডাব্লিউবিপির ক্ষেত্রে আমি কথাটা বলবো যে ডাব্লিউবিপির একটা এক্সপেক্টেড কাট আপ কিরকম আসতে পারে, কেন আসতে পারে। কারণ তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই যে একটা লং ডিউরেশন গ্যাপ রয়ে গেল, এত বড় একটা টাইম, আজকে ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল। হয়তো তুমি যদি সিরিয়াস অ্যাসপিরেন্টস হও, তুমি আমার কথাগুলো মন দিয়ে শুনেছো যদি, তাহলে আশা রাখছি যে তুমি এবার থেকে হয়তো আর ফোনে সার্চ অন্তত করতে যাবে না যে ডাব্লিউপি এক্সাম ডেট বা কেপি এক্সাম ডেট। পরীক্ষার ডেট এলে তোমার মেলে তুমি মেসেজ পাবে, অ্যাডমিট কার্ডের লিঙ্ক এলে তুমি মেলে মেসেজ পাবে, বা তুমি অটোমেটিক আপডেট পেয়ে যাবে। এটা নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক আছে। তাছাড়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করবে, অবশ্যই তোমার ফোনে লেটেস্ট আপডেটগুলো সবার প্রথম পৌঁছে যাবে। আর হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সরাসরি ওখানে জয়েন করে নিও, সমস্ত কিছু আপডেট টেলিগ্রামে প্রোভাইড করি, রাইট। আর খুব শীঘ্রই টেলিগ্রামে এবার থেকে মক টেস্ট শেয়ার করবো ডাব্লিউবিপি অ্যান্ড কেপি, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে সমস্ত কোশ্চেন আপকামিং আসতে পারে সেই লেভেলটি তুলে ধরবো। ক্লার্কশিপ এক্সামে 30 ম্যাথের মধ্যে একটা শিফটে 21টা কমন দিতে পেরেছি, আর একটা 23টা, বুঝতে পারলে। এবার কমন বলতে কিরকম, 7টা থেকে 8টা নাম্বার ধরে ধরে কমন পড়েছে, আর বাকি যে 11-12টা কোশ্চেন আরো রয়েছে বা 13-14টা কোশ্চেন, সেই কোশ্চেন গুলো জাস্ট ডাটাটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারলে। যেটা ম্যাথ জিআই একটা কমন ব্যাপার, বুঝতে পারলে। ডাটাটা চেঞ্জ হয়ে গেছে, একটা শিফটে 21টা, কোনোটায় 23টা, এইভাবে কমন এসেছে। জিকে জিএস যেটা যোদ্ধা ব্যাচে আমি পড়িয়েছি, রেকর্ড ফর্মের ভিডিওগুলো রয়েছে। অনেক স্টুডেন্ট আছে যারা জিকে জিএস এর কোনো কিছু ধরতে পারতো না, আজকে তারা জিকে জিএস এর যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমি ইউটিউব প্ল্যাটফর্মে ওপেনলি বলছি যে ওরা যখন আপকামিং ডাব্লিউবি কেপি এক্সাম দেবে, সেখানে আউট অফ 40, আমি যদি কেপি প্রিলিমস এর কথা বলি, 35+ স্কোর ক্যারি করে আসবেই আসবে। যারা মেন এক্সাম দেবে, সেটা হতে পারে কেপি কনস্টেবল বা ডাব্লিউবিপি, যেটা একটাই ফাইনাল মেন রিটিন, আউট অফ 25 ওরা 22+ স্কোর ক্যারি করবেই করবে। আর যারা ম্যাথে আছে তারা একটা ভালো স্কোর করবে, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা আগে 6-7 করে ম্যাথে পেত, আজকে তারা আউট অফ 25 প্রায় 17-18 কাছে পৌঁছে যাচ্ছে, বুঝতে পারলে। অনেক শর্ট অ্যাপ্রোচ। একটা স্টুডেন্ট পরীক্ষার হলে অঙ্কটাকে কিভাবে ভিজুয়ালাইজ করছে, সেটা হচ্ছে মেন। কারণ তুমি অঙ্ক করতে জানো বলে পরীক্ষাতে যে অঙ্ক করবে এমনটা না, কারণ তোমার সেই রাফ শিটের কোনো ভ্যালু নেই, তোমার ভ্যালুটা হচ্ছে ওই মার্কটা, সেখানে তুমি ঠিক করেছো কেন। যদি সিবিটি মোডে এক্সাম দাও, সেন্ট্রাল এক্সাম, সেখানে তোমার রাফ শিটটার কোনো ওয়েটেজ নেই, বুঝতে পারলে। ওই যে ঠিক করছো সেটাই। তো এখানে টাইমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কম্পিটিটিভ এক্সামে যে যত টাইম এগিয়ে যাবে, মানে যার টাইমটা যত ক্যালকুলেশন স্পিড বাড়বে, সে তত অন্যদের থেকে ছিটকে নিজেকে একদম কিন্তু সিলেকশনের কাছে পৌঁছে যাবে। এবার আসবো ভাইটাল জায়গাতে, যে একটা এক্সপেক্টেড কাট আপ, যেটার জন্য তোমরা অনেকে ওয়েট করে রয়েছো, বুঝতে পারলে। তো দেখো, যারা ইউআর ক্যাটাগরির মধ্যে আসছো, হয়তো যারা জেনারেল প্রার্থী রয়েছে, এবার জেনারেল প্রার্থীর একটা জিনিস বুঝতে হবে, জেনারেল প্রার্থীর মধ্যে যারা এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, আবার এখানে ওবিসি এ, এরা কিন্তু সবাই জেনারেলের মধ্যে ঢুকে যাবে। তো তোমরা কি ভাবছো, বিগত বছরে যে কম্পিটিশন লেভেল হয়েছে, এই বছরে কি কম্পিটিশন লেভেল সেম থাকবে? না 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 না, তাহলে তুমি অ্যাবসলিউটলি রং, একটা ভুল মোটিভ নিয়ে তুমি মাথার মধ্যে বসে আছো। না না না, অনেকে কি করে একটা টার্গেট বানিয়ে নেয় যে আমার টার্গেট স্কোরই হচ্ছে এত। অনেকে ডাব্লিউপির মেন এক্সাম যেহেতু হচ্ছে, আমি 10 নম্বর ইংরেজি স্কিপ করে দিলাম, 75 নম্বরে দেখে নেবো। পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ইংলিশে 10 নম্বরের মধ্যে যদি 3-4টেও না হিট করেছে, সিলেকশনের থেকে কতটা পিছবে, পরীক্ষা দিয়েছো, তারপর জানিও, এটুকু বলতে পারি। এবার ভালো করে বোঝো জিনিসটা, কত একটা স্কোর তোমার আসতে পারে, মানে কত স্কোর তোমার জন্য সেফ স্কোর বা একটা এক্সপেক্টেড কাট আপ এরকম রেঞ্জে আসতে পারে। ডাব্লিউবিপির যদি বলি, সেই ক্ষেত্রে যারা ইউআর ক্যাটাগরির মধ্যে পড়বে, ডাব্লিউবিপি যেহেতু একটাই রিটিন, এখানে এটার উপরেই মেন ফাইনাল মেরিট তৈরি হবে, বুঝতে পারলে। আর ইন্টারভিউ 15।
তাহলে 85 আর 15, তাহলে আমি ফার্স্টের যে রিটিনটা আমি সেই কাট অফটা বলবো, আমি ফাইনাল মেরিটের দিকে এখন যাচ্ছি না। আউট অফ 85 ন্যূনতম তোমার স্কোর যদি 57 প্লাস না হচ্ছে, 57 প্লাস না হচ্ছে, অর্থাৎ আমি বলতে চাইছি যে আউট অফ 85 যদি তোমার স্কোরটা 57 টু 60 এরকম একটা রেঞ্জের মধ্যে আসছে, একদম পুরো রস করে কথা বলছি, মানে নেগেটিভ যেটা 1/4, অর্থাৎ এক একটা কোশ্চেনে 0.25 করে নেগেটিভ যাবে, এই 1/4 নেগেটিভ এটা মাইনাস করে তোমার যদি পার সেট এভারেজ স্কোরের কথা বলছি, এভারেজ স্কোর হয়তো কোনো সেটে তুমি পেয়েছো 70, আমি এটাতে আসবো না, 50-এর মধ্যে, কোনো সেটে তুমি হয়তো পেয়েছো 40, কোনো সেটে তুমি পাচ্ছ হয়তো 73, কোনো সেটে পাচ্ছ 50, আমি এভারেজ স্কোরের কথা বলছি। যদি তুমি প্র্যাকটিস সেটে দিচ্ছ প্রত্যেকটা স্কোরকে অবশ্যই পাশে লিখবে ডেট ওয়াইজ, আর যদি তুমি অনলাইন টেস্ট দিচ্ছ সেখানে তো তুমি তোমার প্রপার ওইটা আপডেটটা দেখতে পাচ্ছ, বুঝতে পারলে? এবার মনে রেখে দেবে তোমার এভারেজ স্কোর যদি 57 থেকে 60-এর মধ্যে যাচ্ছে, তবেই কিন্তু এটা এক্সামে তোমার আরো 10 নাম্বার এগোবে, মানে আউট অফ 85 তুমি 70-এর কাছে স্কোর করে দেবে, যেটা তোমার আপকামিং ডাব্লিউবি এক্সামের জন্য বলতে পারো একটা দুর্দান্ত স্কোর, এবং তোমার সিলেকশন থেকে কেউ আটকাতে পারবে না। এবার অনেকের মনে প্রশ্ন হচ্ছে, মাথা গেছে যে এত কাট আপ জীবনে যায়নি, কিভাবে হয়? কারণ প্রবলেমটা হবে ফাইনাল মেরিটে। যদি বলো কেন, 15 নাম্বার যেটা ইন্টারভিউ রাখা হয়েছে, এই 15 নাম্বারটাই তোমাকে 15টা জিকে দেওয়া হবে না, 5টা অঙ্ক, 5টা রিজনিং, 5টা জিকে দেওয়া হবে না, বা 15টা ম্যাথ বা 15টা রিজনিং দেওয়া হবে না, তোমাকে জিজ্ঞাসা করা হবে, একটা কোশ্চেনও করতে পারে, দুটোও করতে পারে, আবার তোমাকে 10 মিনিটও বসিয়ে রাখতে পারে। এবার এই জায়গাটাই ডিপেন্ড করছে এক্সামিনারের হাতে নাম্বারটা, কিন্তু তোমার ফাইনাল মেরিট যেটা তৈরি হবে সেটা তো 15 নাম্বারটা অ্যাড হবে, 85 আর 15 100, বুঝতে পারলে? যারা একদম লাস্ট স্টেজে এসে দাঁড়িয়েছো, হয়তো এটাই লাস্ট মৌকা, তারা ভালোভাবে দেখো, বা যারা কাছাকাছি রেঞ্জে রয়েছে এরকম এজে, তারা অবশ্যই দেখো, কারণ রিক্রুটমেন্ট আবার কবে আসবে বা আবার কত দেরি হবে ওইসব ভুলে যাও, যেটা এক্সামটা আপকামিং হবে সেখানে একটা পাক্কা সিলেকশন নাও, হয়তো এরপর রিক্রুটমেন্ট কমতে পারে, অনেক রিক্রুটমেন্ট রয়েছে, এবার কখন দেবে না দেবে সেই ব্যাপারে আমি যাচ্ছি না, ভালো করে বোঝো, যেটা পেয়েছো মৌকা সেটাতে একটা সিলেকশন। ধরো তোমার নাম্বারটা যদি একটা হাই রেঞ্জে থাকে, সেক্ষেত্রে তোমার ফায়দাটা কোথায় রাখো? ইন্টারভিউ যেটা 15 নাম্বারটা রয়েছে, এই ইন্টারভিউ যে 15 নাম্বারটা, এটা তো তুমি তোমার রিটিনেই তুলে নিতে পারছো। ধরো কাট অফ যদি দেয়, সাপোজ ধরো 57 ইউআরএ, আর তুমি সেখানে পেয়েছো 65, তাহলে 57 থেকে 65 তুমি যে 8 নাম্বারে এগিয়ে গেলে, এটা তোমার কোথায় হেল্প করবে জানো? ফাইনাল মেরিটে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি হয়, 57-এ কাট অফ যাচ্ছে, কেউ পেয়েছে 58, মহা আনন্দের সাথে মাঠে গেল, মাঠ কোয়ালিফাই করলো, ইন্টারভিউ দিয়ে এলো, লাস্টে ফাইনাল মেরিটে দেখছে ইস নামটা নেই। এই আফসোসটা কেন জানো? কারণ ওই গায়ে গায়ে পেরেছে, আর ও টার্গেট নিয়ে গেছিল যে আমি 60-62 পেলেই সে, এইরকম মেন্টালিটি নিয়ে যারা এখন প্রিপারেশন নিচ্ছ, ঠোর ফাঁসবে, মিলিয়ে নেবে কথাটা। কিন্তু যাদের এভারেজ স্কোর 57 থেকে 60-এর মধ্যে পৌঁছে গেছে, ইউআর ক্যাটাগরি কথা বললাম, এবার ওবিসি যারা 2-3 নাম্বার কমাতে পারো, যারা ইডাব্লিউএস এর থেকে একটা নাম্বার কমাতে পারো বা দুটো নাম্বার কমাতে পারো, যারা এসসি তাদের ফেসিলিটি স্টেটে একটু আছে, আর যারা এসটি তাদেরও অনেকটা আছে, আর যারা ওবিসি বি আর ওবিসি এ, বুঝতে পারছো, ওবিসি এ যারা, তাদের রেঞ্জটা অনেকটাই কম থাকে। ক্লিয়ার হয়েছে? এই জায়গায় দাঁড়িয়ে যারা জেনারেল প্রার্থী, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে জেনারেলের যেটা আমি নাম্বারটা বললাম, তোমরা প্রত্যেকে টার্গেট রাখো যে এরকম একটা রেঞ্জে স্কোর করবো। এবার অনেকে বলতে পারো যে আমার 50 আসছে, কেউ বলতে পারো যে আমার 45 আসছে, তাহলে আমি কি করবো? যে টেস্টটা দিচ্ছ সেটাকে অ্যানালাইসিস করো, ইমপ্রুভ করো, এটাই তো এই টাইমটা। তোমার কলকাতা পুলিশ হোক বা ডাব্লিউপি হোক, তোমার এইরকম একটা রেঞ্জে যাবে, এটা ডাব্লিউপির একটা রিটেনের কথা বলো। যারা কেপি কনস্টেবল হতে চাইছো, যে কলকাতা চাকরি করব, কলকাতার মধ্যে থাকবো, জব প্রোফাইলটা আমার ভালো লাগে, সেই ক্ষেত্রে একটা কথা বলবো যে কলকাতা পুলিশের যেটা প্রিলিতে কাট অফ যেতে পারে, মানে যেটা ফার্স্ট রিটিনটা হবে, সেখানে এক্সপেক্টেড একটা স্কোর কাট অফ কিরকম আসতে পারে। অবশ্যই তোমরা মনে রাখবে যে আউট অফ 100, মানে 100-র মধ্যে যে স্কোরটা আসবে সেটা জাস্ট একটা কোয়ালিফাইং নেচার, প্রিলির নাম্বার কোনো রকম অ্যাড হয় না, নাম্বার যেটা অ্যাড হবে ওই সেম ডাব্লিউবির যেরকম সিস্টেমটা, মানে মেন রিটিন যেটা 85, ওখানে একটা কাট অফ দেবে, আর 85 আর ইন্টারভিউ 15, ওই 100-র ওপর ফাইনাল মেরিট লাস্টে যেটা তুমি যখন হাসবে যে তোমার নামটা এসেছে, বোঝা গেছে? এবারে যেটা ফার্স্ট রেটিংটা হবে, সেখানে কোয়ালিফাইং তুমি যখন করছো, সেখানে তোমার ন্যূনতম স্কোর কত আসতে হবে যেটাতে তুমি কোয়ালিফাই করবে গ্রাউন্ড আসার। মনে রাখবে মিনিমাম তোমাকে 100-র মধ্যে, কারণ যে হারে কম্পিটিশন বাড়ছে দিনের পর দিন, যে হারে এতদিন পেন্ডিং হয়ে রয়েছে, কম্পিটিশন হাই হচ্ছে, কারণ তুমি যে পড়াশোনার থেকে ডিমোটিভেট হয়ে টাইমটা কমিয়েছো, অন্যরা এই টাইমটা আরো বাড়িয়ে দিয়েছে, মাল্টি প্রিপারেশনে ঢুকে গেছে, তারা টার্গেট নিয়ে নিচ্ছে তো গ্রুপ ডি, কেউ টার্গেট নিচ্ছে এলপি, কেউ টার্গেট নিচ্ছে এনটিউসি, কেউ টার্গেট নিচ্ছে কি এমটিএস, কেউ টার্গেট নিচ্ছে ফেজ 12, এত এক্সামগুলো আছে তো, কারণ ওই প্রিপারেশনের মধ্যেও কিন্তু এগুলোকে টার্গেট করা যায় বা ক্র্যাকও করা যায়,
ঠিক আছে, হয়তো এখানে ইংরেজির ওয়েটেজ কম, ওখানে ইংলিশের ওয়েটেজ বেশি, এখানে ম্যাথে হয়তো দুটো চ্যাপ্টার ইনক্লুড নেই ডাব্লিউবিকেবিতে, ওখানে হয়তো ম্যাথে সেই দুটো চ্যাপ্টার ইনক্লুড আছে, তাহলে যারা ওগুলোকে টার্গেট নিচ্ছে তারা ডাব্লিউবিকেবি সিলেকশন নেবেই নেবে, এটা বুঝে নিতে হবে। বুঝতে পারলে, কোশ্চেন নিয়ে ছিনিমিনি খেলবে পরীক্ষার হলে। অবশ্যই জিকের যোদ্ধা ব্যাচটা নাও, ঠিক আছে, মাত্র 200 টাকা একবারই পে করতে হবে। টোটাল 18টা ক্লাসের মধ্যে জিকেটাকে পুরো যেভাবে রেখেছি, জাস্ট তুমি একবার মানে ব্যাচটা নিলে বুঝতে পারবে। এই জিকে যেটা রেকর্ড ফর্মে রয়েছে, তুমি প্রপার হয়তো 18টা ক্লাস নোট করবে। 18টা ক্লাস মানে ভেবো না যে হয়তো খুব অল্প নোটস, এমনটা না। যে নোটস গুলো করানো হয়েছে সেটা ক্লাসে পুরো প্রপারিতে নোট করানো হয়েছে, এমন না যে কোনো পিডিএফ, পুরো নোট করানো হয়েছে। তুমি প্রপারিতে নোটগুলো করো। এখানে কি কি পেতে পারো? অনেকে বলছে জিকে মানে কি, শুধু কি হিস্ট্রি জিওগ্রাফি? না 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 না, এখানে তুমি যেটা পাবে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স কনস্টিটিউশন, এছাড়া যেটা পাচ্ছ সায়েন্সের 3টে, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো, যে জায়গাগুলো ডাব্লিউবিকেবি টার্গেট করা করছে, তুমি এইটা প্রপারিতে কমপ্লিট করো আর রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ারে আপডেট থাকো। তুমি বুঝতে পারবে যে আপকামিং যখন তুমি এক্সাম দেবে, তুমি বুঝে নেবে যে তোমার জিকেতে তুমি 95% একটা স্কোর করবে। জিকের কথা বলে দিলাম। তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার আপডেট থাকো, তুমি ফুল মার্কস পর্যন্ত পাবে, কারণ যা করেছি এর বাইরে আসবে না। এবার তুমি আমার সাথে লাইভ সেশনে ক্লাসগুলো অ্যাটেন্ড করো, আর তুমি অবশ্যই আমার সাথে লাইভ সেশনে ক্লাসগুলো করো। লাইভ ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন করো, যেখানে আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে। টেলিগ্রামে ভিজিট, ডেসক্রিপশন বক্সে যাও, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন করে নিও। আর সাবস্ক্রাইব করো, বেল অন করে নোটিফিকেশন অন করো, যাতে করে লাইভ জিকে ক্লাসগুলো নোটিফিকেশন পৌঁছে যায়। এছাড়া ম্যাথ রিজনিং ক্লাসগুলো তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। লাইভ জিকে ক্লাস যেভাবে করায়, তাতে করে প্রপার এতে তোমার একটা কুইক রিভিশন হবে এবং র্যান্ডামলি জিকেটা তোমার একটা রিভিশন সেকশনের মধ্যে থাকবে। বোঝা গেছে? এবার আসি সেই জায়গাতে যেটা মেন বলতে চাইছিলাম, কলকাতা পুলিশের কনস্টেবলের প্রিলি এক্সামে 100-র মধ্যে কত স্কোর তোমাকে রাখতে হবে। 100-র মধ্যে ন্যূনতম তোমাকে মনে রেখে দেবে যদি তুমি 70 স্কোর করতে পারো। 70, ইয়েস। অনেক ভাবছো দেখ এতবার কাট আপ যায় নাকি, না যেতেও পারে, 55তেও যেতে পারে, 60-এও যেতে পারে, আমি যাচ্ছি না। আমি কত বললাম, 70 স্কোর যদি তুমি টার্গেট করতে পারো, ইউআর প্রার্থী যদি হয়ে থাকো, তাহলে বলতে পারো তুমি পরীক্ষা দিয়ে আসার পর শান্তি পাবে। না হলে কিন্তু ওই কাটা ভিডিও সার্চ করে 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 কেন না জিনা হারাম হয়ে যাবে। তার জন্য বলছি 70 রেঞ্জ যদি করে আসো, তোমাকে কোনো কাট আপ ভিডিও দেখতে হবে না, যেখানে কাট আপ যাবে তুমি তার থেকে অ্যাডভান্স লেভে থাকবে। বোঝা গেছে? আর নিজেকে র্যাঙ্কে নিয়ে আসবো, এই টার্গেটটা নিয়ে রাখো। এবার যারা ফিমেল প্রার্থী রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবলের, তাদের জন্য কত স্কোর হতে পারে আমি ইউআরটা বলছি, তাহলে তোমরা বুঝতে পারবে। মিনিমাম 55, মিনিমাম 52 থেকে 55, এরকম একটা রেঞ্জের মধ্যে যদি তোমার এভারেজ স্কোর হচ্ছে, তাহলে কিন্তু তোমার স্কোর পারফেক্ট একটা স্কোর। ট্রাই করো এর থেকে আরো বেটার পারফরমেন্স এক্সামে দেওয়ার। বোঝাতে পারলাম? কারণ যেটা তোমার এভারেজ করে আসছে, সেটা তোমার পরীক্ষাতে 10 থেকে 12 নাম্বার এগিয়ে দেবে। কারণ প্র্যাকটিস সেট বা অনলাইন টেস্ট তুমি যেখানে দিচ্ছ, সেখানে কোশ্চেন্স গুলো দেওয়া হয়েছে তোমাকে টেস্ট দিয়ে ইমপ্রুভ করার জন্য। বাট পরীক্ষার হলে যেটা প্রশ্নপত্র তুমি পাবে, সেখানে কোশ্চেন্স অতটাও হার্ডি রাখা হয় না, তাতে করে তোমার অনেকটাই ইজি মনে হবে। যারা কলকাতা পুলিশের ফিমেল প্রার্থী রয়েছে, তাদের ইউআর যারা ক্যাটাগরির মধ্যে পড়বে, তোমাদের ন্যূনতম তোমাদেরকে 58 থেকে 60-এর মধ্যে নাম্বারটা থাকলে সব থেকে বেস্ট হয়, যেটা কোয়ালিফাইং নেচার। 58 থেকে 60, এটা হচ্ছে একটা কোয়ালিফাইং নেচার। এবার যারা ওবিসি বা যারা ইডাব্লিউএস বা এসসি এসটি রয়েছে, তোমরা একটা নিজেদের মতন মাইনাস করে স্কোর ধরতে পারো। যে ওবিসি যারা হবে, বুঝতেই পারছো জেনারেল থেকে 2 নম্বরের একটা গ্যাপ থাকে। ইডাব্লিউএস ওবিসির থেকে 1 নাম্বার 2 নাম্বার কমাতে পারো। আর যারা এসসি, তারা ওবিসির থেকে মিনিমাম 5 থেকে 6 নাম্বার কমাতে পারো। আর যারা এসটি, তারা এসসির থেকেও 6 থেকে 7 নাম্বার পর্যন্ত কমাতে পারো। বোঝা গেছে? আর যারা ওবিসি এ রয়েছে, তারা ধরে রাখো এসসির থেকে একটু হয়তো নাম্বারটা কাছাকাছি থাকবে। ক্লিয়ার করতে পারলাম? এইভাবে নিজেরা একটা অ্যাপ্রক্সিমেট বলতে পারো। কিন্তু যে স্কোরটা তোমাদেরকে বললাম, এইরকম স্কোরটা আনার জন্য তোমাকে এই টাইমটা কোনো রকম ভাবে উল্টো পাল্টা চিন্তা ভাবনা না করে একদম স্টে ইওর ফোকাস, যাতে করে আপকামিং ডাব্লিউবিকেবি এক্সামে তোমার স্কোর এমন হয় যে তোমাকে কাট আপ ভিডিও সার্চ না করতে হয়। তুমি দেখবে একটাই রেজাল্ট, যেটা একদম পিআরবির অফিসিয়ালি রেজাল্ট, যেখানে তুমি তোমার শর্ট লিস্টেড, ইউ কোয়ালিফাই, বাট তুমি যদি সেখানে সিলেকশন না নিতে পারো, লেখা থাকবে এটাই, সরি প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। তাহলে সেই দিনটা ভিজুয়ালাইজ করো, যেদিন তুমি শর্ট লিস্টেড হবে, যেদিন তোমার নামটা ফাইনাল মেটে আসবে। তো তার জন্য মেহনত করতে হয়। তো এটাই হচ্ছে সেই টাইম মেহনত করার। তো অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো, আর তার সাথে রানিংটা হালকা হালকা করো, যাতে করে যখন তুমি গ্রাউন্ডে যাবে, তুমি পুরো গ্রাউন্ডের জন্য ফিট থাকতে পারো। তো আশা রাখবো ভিডিওটা তোমাদের কাছে যেটা তুলে ধরলাম, তোমাদের ভালো লেগে থাকবে। আর অবশ্যই যদি হেল্পফুল মনে হয়ে থাকে, ফ্রেন্ড সার্কেলও শেয়ার করো, যাতে করে সেই সমস্ত স্টুডেন্টদের কাছেও ভিডিওটা পৌঁছয় এবং
তারাও তোমাদের মতন সমানভাবে উপকৃত হতে পারে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল অন করে নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে করে জিকে কুইক রিভিশনের জন্য লাইভ ক্লাসগুলোর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নিও, যেখানে রিসেন্টলি শুরু হতে চলেছে WPKPর বাছাই করা মক টেস্টের প্রশ্ন উত্তর, ম্যাথ, রিজনিং অ্যান্ড জিকে, ইংলিশটাও প্রোভাইড করা হবে। ওকে, তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।